সবাইকে আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানানোর মাধ্যমে আমার ঈদের দিনের ব্লগটা শুরু করছি। তো ৮টার দিকে আমি ঘুম থেকে উঠেছিলাম, আর উঠে আমার জানালা দিয়ে বাইরে দেখলাম যে তখন অলরেডি কুরবানির কাজ শুরু হয়ে গিয়েছে। কুরবানির ঈদের দিন অনেক ঝামেলা থাকে, মাংস কাটাকাটি, এগুলো বাসায় এনে ঠিকঠাকভাবে প্যাকেজিং করে ফ্রিজে রাখা, রান্না করা, অনেক ধরনের ঝামেলা থাকে। আমার যেহেতু ২ সপ্তাহ পর ইন্টারমিডিয়েট পরীক্ষা, তো আমার আম্মু আমাকে কোনো ধরনের কাজই করতে দেয়নি, সব কাজ আমার আম্মু একা হাতেই সামলেছে। তো আমি গোসল করে ফ্রেশ হয়ে পড়তে বসেছি। পড়ছি বলতে টেস্ট পেপার থেকে এমসিকিউগুলো সলভ করছিলাম। তো আমি আমার মতো পড়ছিলাম, আর আমার আম্মু আমাকে রুমেই সেমাই এনে দিল। ঈদের দিন তো মিষ্টি মুখ করতেই হবে, আর আমার এই চিকন সেমাইগুলো খুবই পছন্দ। লাচ্ছা সেমাই আমি বেশি পছন্দ করি না। তো দেখতে দেখতেই দুপুর হয়ে গেল, আর তখনও দেখলাম অনেকেরই কুরবানি করা বাকি আছে। ঢাকা শহরে আসলে সিরিয়াল অনুযায়ী কুরবানি করা হয়। এখানে কুরবানির পশু অনেক বেশি, আর যারা জবাই করে বা কষাই থাকে ওনাদের সংখ্যা তুলনামূলক কম। এই কারণে যাদের আগে সিরিয়াল থাকে ওনারা সকালের দিকে কুরবানিটা সেরে ফেলে, যাদের সিরিয়াল পরে থাকে তাদের দেখা যায় দুপুর কিংবা বিকেলও হয়ে যায় কুরবানি করতে করতে। তো দুপুর ১টার দিকে আমাদের সব রান্নাবান্না হয়ে গিয়েছে। তখন যেহেতু দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছিল, তাই আমরা অন্য কোনো কিছুই করিনি। কুরবানির রান্না করা প্রথম মাংস, আর সাথে ছিল গরম গরম ধোঁয়া ওঠা ভাত। কুরবানির যে মাংসটা প্রথম রান্না করা হয় ওই মাংসের স্বাদের সাথে অন্য কোনো কিছুর তুলনাই হয় না, এটা এত মজা হয়। আল্লাহ তাআলা আমাদের সবার কুরবানি কবুল করুক। পশু পাখি জবাই করাকেই কুরবানি বলা হয় না, মানুষের মনের মধ্যে থাকা পশুত্বকে কুরবানি করাটাই হচ্ছে আসল। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি জোহরের নামাজটা পড়ে নিয়েছি, আর দেখলাম হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সকালের আবহাওয়া দেখে বোঝার কোনো উপায়ই ছিল না যে দুপুরের দিকে বৃষ্টি হবে। ফ্রিজে কিছু জাম ছিল, এগুলো যদি আর ১-২ দিন ফ্রিজে থাকে তাহলে নষ্ট হয়ে যাবে, তাই আমি জামগুলোকে মাখিয়ে খেয়ে ফেলেছি। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাসায় আমাদের সব আত্মীয় স্বজনরা বেড়াতে আসতো। শুধুই যে আনন্দ উল্লাস বা ঈদ করার জন্য আসতো ব্যাপারটা সেরকম না। বেশিরভাগ সময় ওনারা চিকিৎসা করানোর জন্যই আসতো, আর সব খরচ আমার আব্বু দিত, কারণ তখন আমার আব্বুর আর্থিক অবস্থা খুবই ভালো ছিল। আর আমার আত্মীয় স্বজনরাও সেটার সুবিধা নেওয়ার জন্যই আমাদের বাসায় আসতো। এখন আমাদের আর্থিক অবস্থা আগের মতো নেই, এই কারণেই এখন আর আমাদের বাসায় অতটা আত্মীয় স্বজন আসে না। ঈদের দিন সবাই আসলে টেবিল ভর্তি করে রান্না বান্না করে রাখে, কারণ মেহমান আসে, আত্মীয় স্বজনরা দেখা করতে আসে, ঈদের আনন্দ ভাগাভাগি করতে আসে। কিন্তু আমাদের বাসায় যেহেতু কেউ আসে না, এই কারণে আমরা আমাদের অনুপাতে খাওয়া দাওয়াটা রান্না করি। বেশি করে রান্না করে সেগুলোকে ফ্রিজে রেখে বাসি করে খাওয়ার কোনো মানেই হয় না, এই কারণে আমরা অল্প পরিমাণেই রান্না করি। যারা আমার রোজার ঈদের ব্লগটা দেখেছেন তারাও হয়তো খেয়াল করবেন যে খুব কম পরিমাণেই রান্না করা হয়েছে, এবং কুরবানির ঈদের দিনেও আমরা তেমন বেশি কিছুর আয়োজন করিনি। কুরবানির ঈদের রাতে আমরা রুটি আর মাংস খাই। তো আমার আম্মু চালের গুঁড়ি দিয়ে রুটি বানাচ্ছিল, আর আমি সেগুলো ছেঁকে নিচ্ছিলাম। রুটি বানানো আর ছেঁকা হয়ে গেলে সবাই একসাথে খেতে বসেছি। তো খাওয়ার আগে দিয়ে আমি টালা জিরার গুঁড়া আর লেবুর রস একটু নিয়ে নিয়েছিলাম। এটা খেতে এত মজা ছিল, আর সেই সাথে তো কোল্ড ড্রিঙ্কস লাগবেই। তো আব্বু মৌজো নিয়ে এসেছিল। খাওয়া দাওয়া শেষে সব কিছু গুছিয়ে আমি আবারও বই নিয়ে বসেছি। গতদিন খাওয়ার জন্য দুধ জাল দিয়েছিল, কিন্তু দুধটা নষ্ট হয়ে যাওয়ার কারণে সেটা ছানা হয়ে গিয়েছিল। তো আমার আম্মু সেই ছানা দিয়ে কাঁচা গোল্লা মিষ্টি বানিয়েছিল, তো সেখান থেকে একটা মিষ্টি খাচ্ছিলাম। কুরবানির ঈদের দিন আমি একদমই সাজুগুজু করিনি বা রেডি হইনি, কারণ আগেই বলেছি যে কুরবানির ঈদের দিন অনেক কাজ আর ঝামেলা থাকে, আর আমার যেহেতু ২ সপ্তাহ পর পরীক্ষা, আমার সাজুগুজু করে রেডি হওয়ার কোনো মুড ছিল না। তো এই ছিল আমার ঈদের ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ ফলো করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।